রক্ত যোদ্ধাদের। আমি আস্তে আস্তে খবর নিয়েছি, এখান থেকে সম্প্রীতির বার্তা গিয়েছে, এখান থেকে ঐক্যের বার্তা গিয়েছে। আজকে যে সকালে আমাদের সকালে কটা পর্যন্ত হয়েছে, 2টো পর্যন্ত, 2টো থেকে 2:30 পর্যন্ত যে রক্তদান শিবির হয়েছে, শুধু একটা নির্দিষ্ট ধর্মের মানুষ বা মহিলারা এখানে রক্ত দেয়নি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা এই রক্তদান শিবিরে এসেছেন। তাদের মূল্যবান রক্ত দিয়ে সমাজে যারা ধর্ম নিয়ে লড়াই করতে চাইছে তাদেরকে বার্তা দিয়েছে, এই শ্রীরামপুরে কিন্তু ধর্মের হানাহানি আমরা হতে দেব না, আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। আমরা এখানে এক জায়গাতে সম্প্রীতির সাথে ছিলাম, সম্প্রীতির সাথে থাকব। আমি আস্তে আস্তে দেখছিলাম, এই মোড়েই দেখলাম আমার দরজার মুখে আমার হিন্দু সমাজের মা দাঁড়িয়ে আছে, আর দরজার ওপরে আমি দাঁড়িয়ে আছি আমার মুসলিম সমাজের মা, মানে একতলার ওপরে। কারো তো বাড়ি হবে, হয় হিন্দু মায়ের বাড়ি নাহলে মুসলিম মায়ের বাড়ি। কিন্তু এই স্পিরিট আমাদের নষ্ট করে দিতে চাইছে কারা? যারা রাজনৈতিক কারবারি। এই রাজনৈতিক কারবারিগুলোকে এখন ফোন করবে, রক্তের প্রয়োজন আছে, কেউ বিপদে পড়েছে, হসপিটালে ভর্তি করতে হবে, এরা এমনি সময় ধর্ম নিয়ে অনেক কথা বলবে। তুমি আমার ভোটার, তোমাকে আমি আগলে রাখবো, তোমার জন্য আমি জান দিয়ে দেবো, অনেক কথা বলে। মাত্র 1 প্যাকেট রক্তের প্রয়োজন আছে, ফোন করলে কেউ আপনাকে উত্তর দেয় না। দেখছি বলে আর রিটার্ন ফোনটা আসে না। আসে ভাই, কি হিন্দু কি মুসলিম আমি সবার কাছে জিজ্ঞাসা করছি। যদি আমি ভুল বলি বলবেন যে ভাইজান আপনি ভুল বলছেন। আমি যতটুকু দেখেছি তো রিটার্ন কল আর আসে না, অর্থাৎ রক্তের ব্যবস্থা তারা করে দেয় না। কিন্তু তারা মাইক ধরে কেউ মুসলিমের হয়ে একদম বলে ফাটিয়ে দিচ্ছে, তো কেউ হিন্দু হিন্দু ভাই ভাই বলে অনেক গল্প শোনাচ্ছে। এরা রাজনৈতিক কারবারি, এরা ভোটের জন্য মুসলমানকে ভালোবাসবে, ভোটের জন্য হিন্দুকে ভালোবাসবে, কিন্তু কোনো হিন্দু বা কোনো মুসলমানের যখন প্রয়োজন হবে এদেরকে তখন খুঁজে পাওয়া যাবে না। তাই এদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। আজকে আমরা উপস্থিত হয়েছি কার স্মরণে এই রক্তদান শিবিরটা হচ্ছে? আমরা ভুলে গিয়েছি নাকি? আমরা ভুলে গেলে চলবে না। আপনার আমার বাড়ির মেয়ে, আপনার আমার বাড়ির কন্যা, আমাদের তিলোত্তমাকে আমরা ভুলে গেলে চলবে না। সোদপুরে বাড়ি, কলকাতা আর.জি. কর হসপিটালের তিনি পড়ুয়া চিকিৎসক ছিলেন, তাকে ডিউটিরত অবস্থায় খুন করে ধর্ষণ করানো হলো। এই এত ক্যামেরা চলছে, আমি যদি ভুল বলি আমাকে কিন্তু ছেড়ে কথা বলবেন, এটা মাথায় রাখবেন। কারণ আমি তৃণমূলেরও নোংরামি এক্সপোজ করি, আর আমি বিজেপিরও নোংরামি এক্সপোজ করি, কেউ আমাকে ছাড়বে না। তাই আমি অন ক্যামেরা বলছি, একটু ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। প্রথমে খুন করেছে, তারপরে ধর্ষণ করিয়েছে। কারণটা কি? স্বাভাবিকভাবে আপনাদের এলাকার কাউকে যদি একটা মৃত অবস্থায় পাওয়া যায়, আমরা কি বলি? খুনের কারণটা কি, তাই দেখনি না? আগে তোরা খুঁজি তো নাকি, কেন খুনটা করলো এটাই বলা হয়তো নাকি? একটু টেনে দাও তো দিকটা, দেখতে পাচ্ছে না তাই তো? এবার দেখতে পাচ্ছ তো? আচ্ছা, আমরা প্রথমেই কি তুলি? আমরা কিন্তু প্রশাসনের লোক নয়, তারপর মানে সাধারণ মানুষরা কি বলে, লোকটাকে কেন খুন করে দিল বলো তো? তাহলে খুনের কারণটা কি খুঁজতে চাই। তাহলে তিলোত্তমাকে, পাখাটা একটু ঘুরিয়ে দাও তো, তিলোত্তমাকে যদি খুনের কারণটা খুঁজতে গিয়ে আসল জিনিসটা ধরা পড়ে যায়, সেজন্য আগে খুন করা হলো, তারপরে ধর্ষণ করানো হয়েছে। ধর্ষণ করানো হয়েছে আমি বলছি শব্দটা। তাহলে কি হবে? স্বাভাবিকভাবে আমরা কি বলবো? গ্রামে গঞ্জে মা বোনেরা বাপ ভাইরা কি বলবে? ছেলেটি এত বড় হিংস্র, মেয়েটিকে ধর্ষণ করলো, আবার মেরেও দিল, তাই তো নাকি? বলে দেবে এই ভয়ে মেরে দিয়েছে, কিন্তু আগে মেরেছে তারপরে ধর্ষণ করিয়েছে। কেন মেরেছে এই কারণটা আপনাকে আমাকে আগে জানতে হবে। এখন সমাজে বিশাল স্লোগান চলছে, হিন্দু হিন্দু ভাই ভাই, আর কেউ বলছে মুসলমান মুসলমান ভাই ভাই। আরে হিন্দু মুসলমান ভাই ভাই না বললে না আমার হিন্দু বোন বিচার পাবে, না আমার মুসলমান বোন বিচার পাবে, কেউ বিচার পাবে না। যদি আমরা হিন্দু মুসলমান ভাই ভাই বলি, এই স্লোগান এই স্পিরিট যদি রাখতে পারি, সমস্ত অন্যায়ের বিচার হবে। আর অন্যায়কারীকে যদি ধর্মীয় কারণে আড়াল করতে চাই, তাহলে অন্যায় আরো সমাজে বেড়ে যাবে। তিলোত্তমাকে কেন খুন করলো?
কি মনে হয় আপনাদের? কেন খুন করলো? এত ডাক্তার ছিল তো। প্যান্ডেলের যে লোক আছে, ভাই এই দিকটা একটু তুলে দাও তো, যে খুলে বাঁধছিলেন এই দিকটা তুলে দাও। কি মনে হয় আপনাদের কেন খুন করলো? ও খুলে দেবে, তোমরা এদিকে কনসেন্ট্রেট আমার দিকে রাখুন। ও যে ভাই বলেছি দায়িত্ব আছে সে খুলে দেবে। কেন খুনটা করলো আপনাদের কি মনে হয় বলেন একটু? এত মাস তো অতিবাহিত হয়ে গেল, কি মনে হতে পারে কেন খুন হতে হলো? তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার আমার জন্য। তিলোত্তমাকে খুন হতে হয়েছে ফতেমা মায়ের জন্য, সীতা মায়ের জন্য। তিলোত্তমাকে খুন হতে হয়েছে আব্দুর রহিমের জন্য, আবার রামেরও জন্য। কেন? ওই হসপিটালটাতে নোংরামি হতো, শুনলাম ডুপ্লিকেট ঔষধ দিত ওখানে, তার প্রমাণ পরে পাচ্ছি। কি রে খবর পেলাম, ওই আরজি করেন অপারেশন থিয়েটার, যাকে আমরা ওটি রুম বলি, ওই অপারেশন রুমের মধ্যে যখন রুগী নিয়ে অপারেশন করা বাদ দিয়ে এরা মৎসব করতো, এরা নাটক করতো ওর ভিতরে, বুঝতে পেরেছেন? আমাদের তিলোত্তমা এর প্রতিবাদ করেছিল, যেটা অন্যায় হচ্ছে এটাকে বন্ধ করতে হবে। পরে আরো খবর আসলো যে ওইখানে যে রুগীগুলো মারা যেত, ওখান থেকে অনেক মরা রুগীকে, মানে যারা ডেড বডিকে এরা বিক্রি করে দিত। ভাবতে পেরেছেন? এর প্রতিবাদ করেছিল তিলোত্তমা। কি খবর পাচ্ছি পরে, ওখানে যারা মর্গে যে সমস্ত মহিলাদের লাশ থাকতো, অনেক মহিলাদের সাথে এই সন্দীপ ঘোষ, তৃণমূলের একজন লিডার বললে কম হবে, যদিও তিনি প্রাক্তন প্রিন্সিপাল ওই আরজি কর মেডিকেল কলেজের, এরা মিলে ওই মহিলাগুলোর সাথে, মৃত মহিলাগুলোর সাথে নোংরামি করে ভিডিও তৈরি করে বিদেশের মার্কেটে বিক্রি করত। এর প্রতিবাদ কে করেছিল? কে করেছিল? তিলোত্তমা করেছিল। এই জন্যই তিলোত্তমাকে প্ল্যানিং করে খুন করে, ধর্ষণ করে খুন করেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তারপর আন্দোলন সংগঠিত হয়েছিল, রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত হয়েছিল, অনেকে প্রতিবাদ করেছিল, আমরাও করেছি, আজকেও আমরা প্রতিবাদ করছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পূর্ব মেদিনীপুর জেলায় দাঁড়িয়ে আমি শুভেন্দু বাবুকে একটা কথা জানতে চাই। শুভেন্দু বাবুর মুখে সব সময় হিন্দু হিন্দু ভাই ভাই করছেন, জানতে চাই আপনাদের অমিত শাহজির দপ্তরে থাকা সিবিআই এখনো কেন পর্যন্ত যারা যারা যুক্ত সকলকে খুঁজে বার করলো না? প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন না? গ্রামের গঞ্জের মানুষদের আওয়াজ তুলতে হবে যে আমি আমার কথা বলছি না ভাই, কলকাতা শিয়ালদার কোর্ট যে অর্ডারটা দিয়েছে, সেই অর্ডার শিটে পড়লে আপনারা দেখতে পাবেন সহজে একদম, যদি আপনার এখানে কেউ এখন গুগলে গেলেও অর্ডার কপি পাওয়া যাবে। বলা আছে কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল, সিবিআই সেই তদন্তটাকেই ফাইনাল করে দিয়েছে, মানে সেইটাকেই এগিয়ে নিয়ে চলে গেছে। কলকাতা হাইকোর্ট, কলকাতা পুলিশ ঠিকঠাক তদন্ত নাও করতে পারে এই আশঙ্কাতে কি করেছিল, সিবিআইয়ের হাতে দিয়েছিল যাতে সঠিকভাবে তদন্ত হয়। কিন্তু আমরা কি দেখলাম, দিনের শেষে দাদা দিদি আলাদা নয় তো, তো দাদা সমস্যায় পড়লে দিদি উদ্ধার করে, আর দিদি সমস্যায় পড়লে দাদা উদ্ধার করে। তো দিদি সমস্যায় পড়েছে, দাদা উদ্ধার না করে থাকতে পারে? দাদার হাতে সিবিআই, সেই সিবিআই কিন্তু দায়িত্ব নেওয়ার পরে কোনো তদন্ত করেনি, পুলিশ যেটা করেছে সেটাকেই চালিয়ে দিল। তাহলে যে রাত দিন হিন্দু হিন্দু বলে পলিটিক্স করে, সেই হিন্দুদের রক্ষাকর্তা শুভেন্দু অধিকারীর মুখে কথা নাই কেন যে আমার তিলোত্তমার বিচার যতদিন না হবে আমরা ছাড়বো না? প্রশ্ন করবেন না আপনারা? হিন্দু মুসলিম নির্বিশেষে আওয়াজ তুলবেন যে তিলোত্তমা আমাদের জন্য খুন হয়েছে, আমাদের বাড়ির মেয়েদের ইজ্জত বাঁচানোর জন্য খুন হয়েছে, আমাদের পেশেন্টদের জন্য খুন হতে হয়েছে। তার তিলোত্তমা কবে বিচার পাবে? তোমার সিবিআই কি করলো? শুভেন্দু বাবু তুমি আগে জবাব দাও। প্রশ্ন করবেন না? প্রশ্ন করতে হবে। ওর যদি যাতে না প্রশ্ন করেন আপনারা, ওই জন্য হিন্দু হিন্দুতে মাতিয়ে রেখেছে। তাই আপনাদেরকে বলবো, ওই হিন্দু হিন্দু খেলা খেলবেন আর আপনার এলাকার
শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাবে, কেউ আর খোঁজ নেবে না। ওই হিন্দু হিন্দু খেলা ওর চক্করে পড়বেন, আপনার এলাকার লোকাল ব্লক হসপিটালগুলো মৃতপ্রায় হয়ে যাবে। তো ওদের খেলায় পড়বেন না ফাঁদে, আপনাদের আওয়াজ তুলতে হবে আপনার অধিকারের জন্য। দেখুন, তৃণমূলের পক্ষ থেকে এই গতকালকে একটা পোস্ট হয়েছে, আপনাদের এলাকার ছিলেন গো, ওটার নামটা কি বলেন না, তৃণমূলের প্রার্থী ছিলেন, হ্যাঁ ওই জোকার টাইপের একটা আছে না, আমি শব্দটা তুলে নিলাম ভাই, শব্দটা আমি তুলে নিলাম, আমি প্রত্যাহার করলাম এই শব্দটাকে, আমি মাইক থেকে বলি না। কিন্তু সত্যিকারের কথা আপনি বলুন তো, কেমন খেঁচাখেঁচি করে না? বুথ স্তরের কর্মীরা যথেষ্ট মেহনত করে, আর ওরা পাঁচিলে উঠে বসে থাকে। বুঝতে পেরেছেন কি বলছি? ওরা পাঁচিলে উঠে বসে থাকে, যেদিকে হাওয়া যাবে সেদিকে লাফ মারবে। যাক, আমি বড় বলছি, আজকে বাংলা মাসের বৈশাখ মাসের কত তারিখ? পয়লা বৈশাখ। হ্যাঁ, এটা ভুললে হবে না, আমাদের শিকড় হচ্ছে বাংলা, আমরা বাঙালি, আমাদের শিকড় কোথায়? বাংলা, এটা মাথায় রাখতে হবে। আরও ইংলিশ মাস আছে, হিজরি সন আছে, সেগুলো মাথায় অনেকে রাখবেন, আমি সেগুলো না বলবো না, কিন্তু বাংলাটা আমাদের ভুলে গেলে চলবে না, বাংলা আমাদের মাতৃভাষা। তাই 1400 কত গো 32, তাই তো নাকি, না ভুল বলছি আবার? হ্যাঁ, 1432 সনের আজকে অর্থাৎ বাংলা নববর্ষ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বাংলা নববর্ষের জন্য রাজ্যের সমস্ত বা রাজ্যের বাইরে সারা পৃথিবীতে যে সমস্ত বাঙালি মানুষজন বাংলায় কথা বলেন, তাদেরকে আমরা শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আমরা সকলের সারা বছর ভালো কাটুক, সকলে তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকুক, সমাজে যে ধরনের হিংসা, যে ধরনের নোংরামি হচ্ছে সেগুলো দ্রুত বিনাশ হোক, এই কামনা করি আজকের এই দিন থেকে। আপনাদের এলাকার তৃণমূলের প্রার্থী হয়েছিল, অনেকে আপনারা ভোট দিয়েছিলেন। এখানে যারা বসে আছেন জ্ঞান ফিরছে আস্তে আস্তে, বুঝতেও আমরা পারছি। ফিরছে তো নাকি ভাই? যে সাপ হয়ে কামড়াচ্ছে ওই ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে, তো অনেকের জ্ঞান ফিরছে। তো অনেকে ভোট দিয়েছিলেন। তিনি গতকালকে একটা শান্তিপূর্ণ মিছিলের পুলিশ লাঠিচার্জ করেছে, সেই ভিডিওটাকে পোস্ট করে কি বলছে, দাঙ্গাবাজ ঠ্যাঙাও দাঙ্গাবাজদের। আচ্ছা, হাতে কি তাদের অস্ত্র ছিল? একটা লাঠি পর্যন্ত তাদের হাতে ছিল না। ওই পতাকা নিয়ে আসার জন্য যেগুলো থাকে কয়েকজনের হাতে ছিল। পুলিশ তাদেরকে নির্বিচারে শান্তিপূর্ণ একটা র্যালি যাওয়ার জন্য বাঁধিয়েছে, তাদেরকে মারধর করলো। এই অপদার্থটা, এই অসভ্যটা তাকে বলছে ঠ্যাঙাও দাঙ্গাবাজদের। আপনার ধর্মস্থান আক্রান্ত হচ্ছে, আপনার কবরস্থান হাতছাড়া হয়ে যাবে, আপনার মসজিদ হাতছাড়া হবে, আপনার মাদ্রাসা হাতছাড়া হয়ে যেতে পারে, আপনার ঈদগাহ হাতছাড়া হয়ে যেতে পারে। আজকে কালকে দেবত্ব সম্পত্তি ওরা কেড়ে নিতে পারে, পরশুদিনকে শিখ ভাইদের গুরুদুয়ারার সম্পত্তি কেড়ে নিতে পারে, তারপরের দিনে খ্রিস্টান ভাইদের সম্পত্তি কেড়ে নিতে পারে, তারপরের দিনে বৌদ্ধ সমাজের মানুষের ধর্মচারণের জন্য যে রিলিজিয়াস এন্ডোমেন্টস তৈরি করেছিল সেগুলোকে কেড়ে নিতে পারে। তার প্রতিবাদে কলকাতায় একটা শান্তিপূর্ণ মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেখানে উপস্থিত হতে যাচ্ছিল। তার পথের মধ্যে যখন তাদেরকে আটকেছে, প্রশাসনকে যখন জিজ্ঞাসা করছে আমাদের অপরাধ কি, আমরা কেন যেতে পারবো না, তখন বলছে না গাড়ি করে তোমাদের যেতে দেবো না। তখন সাধারণ মানুষ রাস্তায় নেমে হেঁটে যখন যাওয়ার চেষ্টা করেছে, ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল, তখন ব্যারিকেড থেকে সরিয়ে যখন যেতে চায় তখন পুলিশ ওদের উপরে আক্রমণ করে। ওরা কিন্তু পুলিশের উপরে একটা আক্রমণ করেনি, প্রমাণও দেখাতে পারবে না। কিন্তু ওই নিরস্ত্র সেই শান্তিপূর্ণভাবে মিছিলে যাওয়ার মানুষদের উপরে আক্রমণের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, অনেকে নিন্দা জানিয়েছে, ধিক্কার করেছে। কিন্তু এই অপদার্থটা, এই দেবাংশু অসভ্যটা সেই ভিডিওকে আপলোড করে বলছে দাঙ্গাবাজদের ঠ্যাঙাও। এর অসভ্যতা আমি জবাব দিতে হবে না? আমি আজকে চিঠি রেডি করছি, পার্টির দানে সভাপতি আছে পশ্চিমবাংলার, সম্ভবত সুব্রত বক্সী মহাশয়কে আমি চিঠি করব, আমি আমার লেটার হেড থেকে এমএলএ হিসাবে, যে আপনার দলের যিনি আইটি সেলের হেড করে রেখেছেন, আপনারা যাকে মুখপত্র করে রেখেছেন, এই ধরনের 2 নম্বর দোগলা মালগুলোকে আগে এর শব্দকে প্রত্যাহার করান, না এর বিরুদ্ধে আপনার দলীয় কি ব্যবস্থা নিচ্ছেন সেটাও পাবলিক ডোমিনে নিয়ে আসুন। ও গায়ে জ্বালা লাগছে, মুসলিমরা তার অধিকারের জন্য রাস্তায় নামলে দাঙ্গাবাজ হয়ে যাবে। কালকে আমার আদিবাসী ভাইরা জল জমি জঙ্গলের জন্য যদি রাস্তায় নামে, কেউ না সাথ দেয়, নওশাদ সিদ্দিকী তাদের অধিকারের জন্য সাথ দেবে, তাহলে তাদেরকে কি বলবেন? মাওবাদী। বুঝতে পারছেন না?
আদিবাসী ভাইরা যদি রাস্তায় নামে তাহলে মাওবাদী হয়ে যাবে। আর দলিত ভাইরা যারা এসসি কমিউনিটির, সেই দলিত ভাইদের কোটাতে যারা দলিত নয় চাকরি নিয়ে নিচ্ছে টাকার বিনিময়ে, তারা তাদের অধিকারের জন্য রাস্তায় যদি আমার দলিত হিন্দু সমাজের পিছিয়ে বর্গের ভাইরা রাস্তায় নামে, তাহলে তাদেরকে কি বলে দেখে দেবেন দেবাংশু ভট্টাচার্য মহাশয়? প্রশ্ন করবেন না? থেকে অঙ্কুরই বিনাশ করতে হবে। এর মনের মধ্যে যে ক্ষোভটা আছে সেটা এতদিন বার করতে পারেনি, সেটা বার করছে। যে ভাষায় শুভেন্দু অধিকারী কথা বলে সেই ভাষায় তৃণমূলের আইটি সেলের চিফ কি করে কথা বলতে পারে ভাই? কোথায় যেন একটা মিল দেখতে পাচ্ছি না আমরা। সব দেয়ালে উঠে বসে আছে, দেওয়ালের পাঁচিল জানেন তো, পাঁচিলের মাথায় বসে আছে, যখন যেদিকে পারবে লাফ মেরে দেবে। আর এদের জন্য আপনারা এই লোকসভা নির্বাচনে গলা ফাটালেন। একথা চিনতে পেরেছেন? এই ধরনের অনেক ছুপে বসে আছে, অনেক, সবাই নয়, তাদেরকে চিহ্নিত করতে হবে। যারা সত্যিকারের ধর্ম নিরপেক্ষতার কথা বলে, হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষের ঐক্যের কথা বলে, তাদের পাশে আমরা থাকব, তাদের জন্য প্রয়োজনে জীবন দেব। প্রস্তুত আছেন তো? না নাই ভাই, প্রস্তুত আছেন তো? সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, দেখার আমাদের প্রয়োজন নাই। যে মানুষের জন্য কথা বলবে, ঐক্যের কথা বলবে, সম্প্রীতির কথা বলবে, শান্তির কথা বলবে, সৌহার্দ্যের পরিবেশ তৈরি করার চেষ্টা করবে, তার সাথে আমরা চোখ কান বুঝে থাকবো। কিন্তু যারা এরকম দোগলা 2 নম্বর টাইপের হবে, এটা মুসলিম সম্প্রদায়ের লোকেরা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিকভাবে একটা মিছিলে নেমেছে, সেকে তারা দাঙ্গাবাজ বলে দেখে দিচ্ছে। ব্যাপারটা আছে, একটা গল্প শোনাবো, কারো অসুবিধা হবে না তো ভাই শুনতে? কটা বাজে বলো তো? একটা ঘড়ি এখানে রাখো তো, একটা ঘড়ি রাখো। একটা গল্প শোনাই। আমাকে একজন বলেছিলেন যে কে কোন জায়গা থেকে উঠে এসেছে ধরা তাকে যাবে যদি একটু ফলো করা যায়। কেমনভাবে? স্যুট বুট পরে একদম টাই ফাই লাগিয়েছেও যদি আমি তার সাথে কথা বলি না, ওই কথা দেখে ধরে ফেলবো এ কোথাকার প্রোডাক্ট। 1 নম্বর, ও কথাবার্তা বেশভূষ ভালো শিখে গিয়েছে, ধরতে পারা যাচ্ছে না। ওকে খেতে বসতে হবে নিয়ে একসাথে, ও খাওয়ার স্টাইল দেখে ধরা যাবে এটা কোথাকার প্রোডাক্ট, তাও ধরা দিচ্ছে না। তাহলে কি করতে হবে? ওকে সাথে করে সফরে নিয়ে যেতে হবে, অর্থাৎ যাত্রা করতে হবে ওকে নিয়ে। না এখান থেকে আপনারা কলকাতায় চল ভাই যাই, ও যাওয়ার পথে ওর চাল চলন দেখে ধরা যাবে ও কোথাকার প্রোডাক্ট, তাও ধরা দিচ্ছে না। ওকে আপনি আর পাশাপাশি ঘুমোতে হবে, নাহলে ও ঘুমাচ্ছে ওকে ফলো করতে হবে। ওর ঘুমানো দেখলেও ধরা পড়ে যাবে ও কোথাকার প্রোডাক্ট। তো এই সমস্ত প্রোডাক্টের উপরে নজর রাখবেন। এ কোথাকার প্রোডাক্ট বলুন তো? আরএসএস এর নাগপুরের প্রোডাক্ট এখন বাঁচার জন্য তৃণমূলকে সামনে রেখেছে। তাই এই প্রোডাক্টদের জবাব আমাদেরকে দিতে হবে। কত বড় অসভ্য বলুন তো, কত বড় কত বড় নির্লজ্জ একটা সম্প্রদায়, চিন্তিত আতঙ্কিত যে আমাদের সম্পত্তি থাকবে কি থাকবে না। নিরস্ত্র, অস্ত্র হাতে নাই, মিছিল করতে যাচ্ছিল, সেখানে পুলিশ আক্রমণ করলো। আবার ওর আক্রমণের সমালোচনা করার দরকার ছিল, সেটা বাদ দিয়ে ঠ্যাঙাও দাঙ্গাবাজ বলছে। আমি আপনাদের বলে যাচ্ছি, আপনারাও সজাগ থাকবেন। দেবাংশুর বিরুদ্ধে পার্টি, তৃণমূল পার্টি কি পদক্ষেপ নিচ্ছে, যদি দেবাংশুর বিরুদ্ধে তৃণমূল পার্টি পদক্ষেপ নেয় ওয়েল অ্যান্ড গুড, আমরা সকলে এটাকে সাধুবাদ জানাবো। আর যদি কোনো পদক্ষেপ না গ্রহণ করে তাহলে এদেরকে আমাদেরকে ধরে নিতে হবে। হোল তৃণমূল পার্টি এই যারা ওয়াকাফের জন্য আন্দোলন করছে তাদেরকে দাঙ্গাবাজ হিসাবেই দেখছে। আমি ভুল বলছি নাকি তোমার? ভুল বলছে নাকি? যদি দাঙ্গাবাজ হিসাবে না থাকে, দেবাংশুর কথাকে প্রত্যাহার করে তাকে কিছুতে লেটার দেবে, সেটা আমরা দেখতে চাই। আর দেবাংশু যেহেতু পাবলিক ডোমিনে বলেছে, যদি পাবলিক ডোমিনে বলেছে, ওই আগেকার সময় একটা সময় ছিল, এখন উঠে গেছে, মোবাইল ফোবাইল বেশি হয়ে গেছে, ওই লাভ লেটার দিয়ে হতো না, তখন ওই মেসেজ ফেসেজ হতো না, ওই রকম লাভ লেটার দিয়ে যেন না হয়, মানে ও ওইখান থেকে দিল, ওই হাতে দেখে দিল বাবা দিয়েছি দেবাংশুকে চিঠি, ওর জবাব চেয়েছি করলে হবে না ভাই। ও পাবলিক ডোমিনে বলেছে, ও পার্টির কোন পদে আছে তার প্রোফাইলে দেওয়া আছে,
তাহলে ওর বিরুদ্ধে বা ওকে কি করছো ওটাও পাবলিক ডোমেইনে দিতে হবে। তোমার নানি দাদির গল্প নয় যেটা, ও একটা জাতকে আক্রমণ করে দেবে, আর আমরা নোংরা রাজনীতির খেলাই পড়ে চুপচাপ বসে থাকবো। তৃণমূলের ভাইদেরকে বলবো, আজকে আপনার ওই ভাঙনের ওদেরকে বলেছে দাঙ্গাবাজ, কালকে আপনি আপনার অধিকারের কথা বলতে গেলে দিবাংশুর চোখেও কিন্তু আপনি দাঙ্গাবাজ হয়ে যাবেন যদি এখন না প্রতিবাদ করেন। এখন আপনাকেও প্রতিবাদ করতে হবে। আচ্ছা আপনি বলেন, এটা কি বলা ওর উচিত হয়েছিল? আপনার সাধারণ মানুষ বলুন যে ভাইজান নাও ঠিক বলেছে। ওখানে পুলিশের ওপর আক্রমণ করেছে, একটা প্রমাণ কেউ দেখাতে পারবেন আপনারা? উল্টে মার খেয়েছে, মাথা ফাটিয়েছে, খালে পড়ে গিয়েছে, মানুষ কিন্তু উল্টে রিয়াকশান দেয়নি। যতটা সংযতার পরিচয় দিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে তারা উল্টে রিয়াকশান দেয়নি। একে বুকের ওপরে ভিতরে ক্ষোভ জ্বালা যে আমার সম্পত্তি চলে যাচ্ছে, আমার বাপ দাদুদের রাখা সম্পত্তি চলে যাচ্ছে, আর তার উপরে আমাকে লাঠিচার্জ করছে পুলিশে। তারপরও উল্টে তাদের এই সমস্ত সম্প্রদায়কে দেখে দিচ্ছে। তাই আপনাদের বলবো একটু আপনারা সজাগ থাকবেন। এই ধরনের কিছু মানুষ লুকিয়ে আছে, তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। আমি বলছি না তৃণমূলের সবাই এই ধরনের ভাই, আমি সেটা দেখে দেবো না, কিন্তু যারা আছে তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, মেপে নিতে হবে, বাজিয়ে দেখে নিতে হবে এ আমার লিডার হতে পারবে কি পারবে না। বাজিয়ে দেখে নিতে হবে এ আমার লিডার হওয়ার যোগ্য কি যোগ্য নয়। আর না হলে ভুল ড্রাইভারের হাতে যদি গাড়ি দিয়ে দেন, এখান থেকে বার হবেন আর মেন রুটে যেতে পারবেন না। দুদিকে খাল দেখলাম তো, দুদিকে খাল আছে, কোনো দিকে গুজরে দেবে। তো এই দেবাংশু হচ্ছে ওই ভুল ড্রাইভার। এরা শুরুতেই দেখিয়ে দিয়েছে ভাই, কোনটা রিভার্স গিয়ার কোনটা ফার্স্ট গিয়ার আগে চিনিয়ে দিয়েছে আপনাকে আমাকে। সো সতর্ক হয়ে যান বন্ধুগণ। আবার ফিরে আসি, অনেকে বলছে অনেকে না তৃণমূল কংগ্রেসও বলছেন যে তিলোত্তমার বিচার আমরাও চাই, আমরাও বলছি তিলোত্তমার বিচার চাই। তাহলে গুটি কয়েক প্রশ্ন আমি এখানে রেখে দিয়ে দিতে চাই। সবাই বলছে তিলোত্তমার বিচার চাই, তাহলে এটা বলুন, তিলোত্তমা বিচার না পায় সুপ্রিম কোর্টে প্রায় 2 ডজন উকিল রাজ্য সরকার কেন দিয়েছিল? এটা প্রশ্ন হবে তো ভাই। প্রায় 22টা উকিল, 21 থেকে 22টা উকিল সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছিল তিলোত্তমার কেস যেটা হয়েছে তার বিরুদ্ধে। ভাই আপনি আমি যদি চাই তিলোত্তমা বিচার পাক, তাহলে আমার আপনার কাজ কি হবে? তিলোত্তমার পক্ষে আর উকিল বাড়ানো। তো ওই 22টা বা 21টা উকিল কি দরকার ছিল? তিলোত্তমার পক্ষে যে উকিলগুলো লড়ছে তার সাথে সাথ দেওয়া। এটা স্বাভাবিক তো ভাই। আপনারা কি বুঝতে পারছেন না পারছেন না? একটু রিয়াকশান দিলে ভালো লাগবে বলতে। এটা স্বাভাবিক ব্যাপার তো। কিন্তু আমরা কি দেখলাম যে প্রায় 2 ডজন উকিল দিয়েছে যে তিলোত্তমার হয়ে যারা লড়ছে তাদেরকে আটকাবার জন্য। তাহলে এই 2 ডজন উকিল দিতে কত খরচ হয়েছে? আমি তো বলবো প্রায় 1 কোটি টাকার ওপরে। সেটা রাজ্য সরকার দেখাক। আপনার আমার ট্যাক্সের টাকা, আপনার এলাকার যিনি ভিক্ষা করে খান তারও ট্যাক্সের টাকা, আর আপনার এলাকার যিনি সব থেকে বিত্তশালী মানুষ তারও ট্যাক্সের টাকা থেকে ওই 2 ডজন উকিলের খরচ দিতে হয়েছে রাজ্যকে। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে রাজ্য কতটা সদিচ্ছা আছে তিলোত্তমা বিচার পাক। আমি আপনাদের বলি, বিগত দিনে বলেছি, এখনো বলছি, যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে আপনারা দেখবেন বিদেশ থেকে কালপিটদেরকে ধরে নিয়ে আসছে। বলে যাচ্ছি, আমি আবারও বলছি, যদি আমি একটা শব্দ ভুল বলি আমাকে কিন্তু তৃণমূল কংগ্রেস আর বিজেপি কেউ ছাড়বে না ভাই। বলে তুই জেলের মধ্যে বসে থাক। বুঝতে পেরেছেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি সঠিক তদন্ত হয়, সিবিআই যদি সঠিক তদন্ত করে তাহলে বিদেশ থেকে দেখবেন কালপিট ধরে নিয়ে আসছে। আর ওটা শাসক দলের কোনো নেতা কাঁটার ছেলে। ওই শাসক দলের নেতা কাঁটার ছেলেকে বাঁচানোর জন্য ডজন ডজন উকিল সুপ্রিম কোর্ট হাইকোর্টে লাগাচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকা থেকে। এরা বলছে কি তিলোত্তমা যাতে বিচার পাই, এরাও চেষ্টা করছে। তাহলে আমার প্রশ্ন এটাই, তিলোত্তমা যেদিন খুন হয়েছিল তখন লাল শার্ট পরে, লাল শার্ট সম্ভবত পরে ওখানে কারা ঘুরঘুর করছিল? 1-2 জন। সেন্ট্রাল ডিসি বলেছিলেন সেই সময় প্রেস কনফারেন্স করে, যে ঘুরঘুর করছিল উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অনেক সময় ধরা যায়, উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, ওই জন্য উনি ওখানে ছিলেন। কিন্তু পরে ওনার পরিচয় পাওয়া গেল
উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট না, উনি অন্য পেশার সাথে যুক্ত, তৃণমূলের উনি কাছের লোক। ওখানে কি করতে গিয়েছিল এটা ভাববেন না আপনারা? আর এটাও বলছি, তিলোত্তমার কেস নিয়ে যখন খুব আলোচনা হচ্ছিল, হঠাৎ খবর আসলো কি টয়লেট ভেঙে গুড়িয়ে দিয়েছে। কারণ কি বলেন? কারণ কি? ওরা ক্রাইম করে হয়তো বাথরুমে গিয়ে হাত পা ধুয়েছে, ওখানে কিছু এভিডেন্স থেকে থাকতে পারে, এক্সপার্টকে দিয়ে খুঁজলে এভিডেন্স পাওয়া যাবে কার পায়ের চিহ্ন বা হাতের চিহ্ন আছে, পুরো ভেঙে গুড়িয়ে দাও যাতে না এভিডেন্স পাওয়া যায়। ওই সবগুলো বাদ দিন, সব বাদ দিয়ে দিলাম। সহজ একটা আমি আপনাদের কাছে কথা বলি। সহজ কথাটা কি? আচ্ছা, আপনি যেখানে প্রোগ্রাম করছি, আমি কি একা আছি এখানে? আমার সাথে অনেক মানুষ আছে। এখানে যদি কোনো ঘটনা ঘটে যায়, আমি তো বলতেই পারি বাঁচার জন্য, না আমি এইসব কাজ করিনি। তাহলে আমার সাথে স্টেজের এই ছবি উঠছে এখন, তাহলে কে কে ছিল খুঁজে তাদেরকে জিজ্ঞাসা করলে অনেকটা সত্য জানা যাবে। জানা যাবে তো না? তাহলে আমাদের তিলোত্তমা যখন ডিউটি করছিল ওই ওনার ওই ডিপার্টমেন্টে, উনি কি একা ছিলেন? নার্স আর ছিল না, উনি তো ডক্টর পড়াশোনা করছিলেন, আর ডক্টর ছিল না। তাদেরকে জিজ্ঞাসাবাদ কি করেছে সিবিআই? এই যে শুভেন্দু বাবু, আপনি কান খুলে শুনে রাখুন, আপনি পাড়াতে পাড়াতে গিয়ে শহর থেকে মফস্বল পর্যন্ত মানুষের কানে বিষ ঢুকিয়ে দিয়ে হিন্দু মুসলমানের রাজনীতি করতে চাইছেন। যদি সত্যি আপনি হিন্দুর ভালো চান, ওই তিলোত্তমার ধর্মীয় পরিচয় কিন্তু মুসলমান নয়, ওই তিলোত্তমাকে অন্তত আগে বিচার পাইয়ে দেবেন, তাহলে বলবো আপনি হিন্দুদের ভালো চাইছেন। কান খুলে শুনে রাখুন শুভেন্দু বাবু, অত অন্তত ওই হিন্দুটার বিচারটা পাক। আপনাদের অসুবিধা হবে ওই হিন্দু বিচার পেলে? আমার তো অসুবিধা হবে না, আমি খুশি হবে। আমি মনে করি আমার বাড়ির একজন মহিলা সদস্যা, আমার পরিবারের বাইরে ওনাকে আমি মনে করি না, তিলোত্তমাকে। যাক, তাহলে ওখানে যারা ডিউটি দিচ্ছিল জিজ্ঞাসা করেছে সিবিআই ডেকে। আমি বলছি না কাউকে অ্যারেস্ট করতে, অন্তত ডেকে তো সিবিআই জিজ্ঞাসা করতে পারে কতক্ষণ তোমাদের কাছে তিলোত্তমা ছিল, কি ছিল না ছিল জানতে পারে তো। ওটাও বাদ দিয়ে দিন। আরও সহজে বলছি, সিসিটিভি ক্যামেরা ছিল তো ভাই, সব তো সিসিটিভি ক্যামেরা। হ্যাঁ, শুধু বাথরুম বাদে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা। বিশ্বাস নিয়ে হয়তো বাথরুমও লাগিয়ে দিতে পারে এদের। যারা ওই মর্গের মহিলাদের সাথে, মৃত মহিলাদের সাথে নোংরামি করে ভিডিও করে বিক্রি করতে পারে, তাদের বিশ্বাস আছে বাথরুমে সিসিটিভি লাগাবে না? বিশ্বাস আছে ভাই? তারপরেও আমি বলি ওটা বাদ দেন, সিসিটিভি ফুটেজ আছে তো? ওই সময় ওই টাইমের মধ্যে কতজন গিয়েছে এসেছে, তাদেরকে ধরেই জিজ্ঞাসা করলে তো হয়, ভাই তুমি ওখানে কী করতে গিয়েছিলে, তাই না? আমার প্রোগ্রাম তো এখানে প্রোগ্রাম। এখন ওই দিক থেকে একটা লোক এখানে না বসে যদি ওই মাথায় গিয়ে একটা নোংরামি করে, স্বাভাবিকভাবে আমরা জিজ্ঞাসা করবো না? তুমি বলছো আমি ওই পাড়া থেকে এসেছি, তো প্রোগ্রামে যে এসেছিলাম ওখানে করে গন্ডগোল কিছু করে ধরা পড়ে গেছে, তাহলে বলতে পারবো তো আমরা প্রোগ্রাম হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাই জানেন তোমাদের ওই পাড়াতে, আর তুমি ছেড়ে দে সেই পাড়ায় গিয়ে কী করছিলে, বলা যাবে তো যদি প্রমাণ থাকে? তো সিসিটিভিতে যতটুকু জানতে পারছি প্রায় 54 থেকে 55 জনকে পাওয়া গিয়েছে। কিন্তু এত বড়ই দুর্ভাগ্য আমাদের, শুভেন্দুবাবু হিন্দু হিন্দু বাঁচাও বললেও শুভেন্দুবাবুর চোখ দিয়ে আর ওই 54 জনের মধ্যে অন্তত কজন হিন্দু মুসলমান আছে ওটা খুঁজে বার করুক দেখি। সিবিআই, শুভেন্দুবাবুর চোখ মানে সিবিআইয়ের চোখের কথা বলছি। 54-55 জন নাকি ওই সময় হাঁটাচলা করেছে, কাউকে সিবিআই চিনতে পারছে না। ভাবতে পেরেছেন? আচ্ছা ধরে নিলাম সিবিআই চিনতে পারছে না, পাবলিক ডোমিনে তো দিয়ে দেওয়া দরকার সিবিআইকে, একদম গোল মুখগুলো রাউন্ড করে করে যে এই লোকগুলো কারা একটু খুঁজে বার করে দাও তো পাবলিকের কাছে। যদি আপনার এলাকার কোনো ওই রকম মাল থেকে থাকে, মাল বলছি আমি, খারাপভাবে আমার শব্দটা নেবেন না, আমি খুব রাগের জন্যই বলছি। এখন হিন্দুকে বাঁচাবার জন্য লোক বেশি হয়ে গেছে, আর মুসলমানকে বাঁচাবার জন্য লোক বেরিয়ে পড়েছে, মানুষকে বাঁচাবার জন্য লোক এখন ঘরের আর পাওয়া যাচ্ছে না। ওই জন্য রাগের জন্য ভাই বললাম শব্দটা, আমি ওই শব্দটাও তুলে নিলাম ভাই, অনেক রাগেতে বলছি আমি। তো যদি ওই গোল গোল করে পাবলিক ডোমিনে দিয়ে দেয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয় যে এইগুলোকে আমরা চিনতে পারছি না, এরা কারা, এর নাম ঠিকানা একটু আমাদেরকে বলে দিন, তাহলে কি আমরা দায়িত্ব নিয়ে ওইগুলোকে ভেরিফাই করে, যদি আমার মহল্লায় এরকম গুপ্তি মেরে কেউ বসে থাকে, সিবিআইকে সেই তথ্যটা আমরা দেবো না? দেবো তো নাকি?
না ওখানে মোহাম্মদ কিছু নাম থাকলে দেবো না, না সিরি নাম থাকলে এড়িয়ে যাব, কি গো? কোনো ছাড় না, এটা মাথায় রাখবেন। সিরি হলে আগে ধরিয়ে দেবো, মোহাম্মদ হলে চুপ করে যাব, বা মোহাম্মদ হলে আগে ধরিয়ে দেবো, সিরি হলে বা শ্রীমতী হলে চুপ করে থাকবো। এই খপ্পরে পড়বেন না। এই খপ্পরে পড়ার জন্য তৃণমূল কংগ্রেস আর বিজেপি কিন্তু উঠে পড়ে লেগেছে, এটা মাথায় রাখবেন। তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। অপরাধীর ধর্ম দেখে বিচার করবেন না, অপরাধীকে অপরাধী হিসাবেই আমরা ট্রিট করব। যাক, তাহলে ওই 54-55 জনের নামটা যদি দিয়ে দিত, এই ছবি যদি দিয়ে দিত, ধরা পড়া যেত তো। তাহলে সিবিআইও ওর ছবি ছাড়লো না, আর পুলিশ তো আগেই অভিযোগ আসছে লার্জার কনস্পিরেসির সাথে যুক্ত বলে অভিযোগ আসছে পুলিশের বিরুদ্ধে। বুঝতে পারছেন? তাহলে কোথায় ঘেটে ঘ করে দিল? এই ঘেটে ঘ করার জন্য আমাদের তিলোত্তমা, আমি মনে করি এখনও সঠিক বিচার পায়নি, এখনও সঠিক বিচার পায়নি আমাদের তিলোত্তমা। তাই আমাদের তিলোত্তমা যাতে সঠিক বিচার পায়, সেই জন্য আমরা তিলোত্তমাকে ভুললে চলবে না। যেখানে যেভাবে থাকবো আমরা, আমাদের সমাজে আনিস খান থেকে শুরু করে, বিদ্যুৎ মণ্ডল থেকে শুরু করে, যাদের ওপরে অত্যাচার নেমে এসেছে, সেই চোপড়া আদিবাসীদের ওপর থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছি, তিলোত্তমার বাড়িতেও গিয়েছি। তাই আমরা ভুলবো না, যতদিন না বিচার পাচ্ছে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। কেমনভাবে আন্দোলন চালিয়ে যাব? বিভিন্নভাবে আন্দোলনটা চালিয়ে যাওয়া যায়, শুধু রাস্তায় থেকে আন্দোলন করতে হবে এটাও নয়। আজকে আমরা আমাদের এখানে রক্তদানের মাধ্যমে এই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, এই বার্তাটাও থাকলো। রক্তদানের মাধ্যমে তিলোত্তমাকে স্মরণে আমরা যে রক্তদান শিবির করছি, এটা একটা আন্দোলনের অংশ। তাই সুতরাং এইভাবে চালিয়ে যেতে হবে, ভুলে গেলে চলবে না। আমি এক বাক্যে আপনাদের কাছে উত্তর একবার চাই যে তিলোত্তমাকে কেন খুন হতে হলো? ভুলে গেলেন এক্ষুনি? একটু জোরে বলুন, তিলোত্তমাকে কেন খুন হতে হলো? বলতে লজ্জা লাগছে নাকি? আমাদের জন্য খুন হতে হয়েছে, এটা বলতে হবে। এই আমি যে 42 দিন জেল খেটেছি, আপনাদের জন্য এটা মানতে হবে আপনাকে। আমার কি অপরাধ ভাই? আমি কেন জেল খাটতে যাব? আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি বলি তো জেলটা খেটেছি। অন্যায় কার সাথে হচ্ছে ভাই? আমি তো পীরের বাড়ির ছেলে, আমার সাথে অন্যায় হবে মনে হয় আপনাদের? কিন্তু আমি আপনাদের বাঁচাবার জন্য এসেছি, ওই জন্য আমাকে বলে এদের লিডারকে আগে মার, মাথায় মার, সব ঠান্ডা হয়ে যাবে। বলে মাথায় টার্গেট কর, ঠান্ডা হয়ে যাবে। তো আমি জেলটা কেন খাটলাম? আপনার সাথে অন্যায় হচ্ছে। আপনি দলিত, আপনি আদিবাসী, আপনি মুসলমান, আপনি খ্রিস্টান, আপনি পিছড়ে বর্গের হিন্দু, আপনি উচ্চবর্ণের মানুষ, আপনার অধিকার কেড়ে নিচ্ছে, আমি চিৎকার করছি, এটাই আমার অপরাধ। মাল নিয়ে বসে যাও, মিনিস্ট্রি নিয়ে চুপ করে যাও, সব দিয়ে দেবো, কিন্তু তুমি দলিতের হয়ে কেন কথা বলবে? বিধানসভার মধ্যে দাঁড়িয়ে প্রশ্ন করেছে মন্ত্রীকে যে পিছিয়ে বর্গের হিন্দুদের চাকরিতে সংরক্ষণ আছে, তার জন্য তাকে এসসি সার্টিফিকেট দিতে হয়। আদিবাসীদের চাকরিতে সংরক্ষণ আছে, তার জন্য তাদের এসটি সার্টিফিকেট দিতে হবে। আর আমরা লক্ষ্য করলাম এই এসটি এসসি সার্টিফিকেট যারা আদিবাসী দলিত নয়, অর্থাৎ পিছড়ে বর্গের হিন্দু আর আদিবাসী নয়, তারা নকল সার্টিফিকেট নিয়ে চাকরি করছে। আর প্রকৃত যারা গরিব হিন্দু, পিছড়ে বর্গের হিন্দু, প্রকৃত যারা আদিবাসী, তারা চাকরি পাচ্ছে না। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীকে জিজ্ঞাসা করেছি, আমাকে তথ্য দিন, এই ধরনের ফেক সার্টিফিকেট নিয়ে কতজন চাকরি করছে এবং কতজনের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করেছেন আইনত, তার তথ্য দিন। মন্ত্রী মহাশয় উঠে একবার পুরো বিধানসভার এমন করে ঘুরে নিয়ে বলছে, সেই তথ্যটা এখন আমার কাছে নেই, তবে ব্যবস্থা গ্রহণ হচ্ছে। ও, আমাদের পাড়ার ভ্যান চালকের কাছে তথ্যটা থাকবে না? আমাদের পাড়ার যিনি মাঠে গিয়ে সবজি চাষ করে তার কাছে থাকবে নাকি? মন্ত্রীর কাছে তো এই তথ্যটা থাকবে ভাই। উত্তর দিতে পারে না আমার বেটা, বলছে বেটা নওশাদকে জেলের মধ্যে রাখ। আমি প্রশ্ন করেছি বিধানসভার মধ্যে, রমজান মাস আসলে মাথায় টুপি দিয়ে রোজা আপনি রাখেননি, মাথায় ঘোমটা দিয়ে ইফতার করতে চলে যান, কিন্তু রোজার মাস আসলে ফলের দাম বেড়ে যায়, দাম কমানোর জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছেন তার জবাব দেন। মন্ত্রী তো উত্তর দিতে পারে না, মন্ত্রী উত্তর দিতে পারেনি, বলছে বেটাকে জেলের মধ্যে রাখ। এ হচ্ছে সমস্যা। তো আমি আপনার কথা বলি, আপনি দলিত, আপনি আদিবাসী, আপনি মুসলমান, আপনার কথা বলি, ওই জন্য আমাকে জেলের মধ্যে রেখেছিল। তাই আমাদের বোনও তিলোত্তমা আমাদের জন্য কথা বলেছিল, ওই জন্য ওকে খুন হতে হয়েছিল। যাতে বিচার পাই, তাহলে দায়িত্ব কাদের? আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে।
এটা মাথায় রাখবেন। আর কোনো দুর্নীতির কাছে মাথা নত করবেন না, অনুরোধ করছি। আর অপরাধীর ধর্ম দেখে বিচার করবেন না, এটা মাথায় রাখবেন। অপরাধীর ধর্ম দেখে যদি বিচার করেন, আজকে অপরাধীকে কি হবে? বাহবা দেওয়া হবে। সে অপরাধ করতে 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 কালকে আপনার সাথে অপরাধটা করে বসবে। আমরা প্রচলিত ভাষায় সবাই জানি বা একটা প্রচলন আছে, কোনো বাঘ যদি কোনো জায়গায় মানুষকে শিকার করে ফেলে, ওখানে নাকি লাগাতার কতদিন ঘোরে। যদি আমি পড়িনি, এটা শুনেছি, তাই যদি সত্যই হয় তাহলে বুঝতে পারছেন যে বাঘ একবার মানুষের স্বাদ পেয়ে যাবে, সে বাঘ অন্য মানুষকে খুঁজবে। আর এই সমাজ বিরোধীরা যারা এই নোংরামি করার একবার সুযোগ পেয়ে যাবে, এরা বারবার নোংরামি করবে। আর আপনি যদি তার ধর্ম দেখেন, তার জাত দেখেন, তার বর্ণ দেখেন, তারপরে প্রতিবাদ করেন, জানবেন ওই যে ওকে বাহবা দেওয়া হলো, ওকে বাড়ার সুযোগ দেওয়া হলো, কালকে আপনার বাড়ির ঘরের মেয়ের সাথেই নোংরামি করতে পারে। তো আজকে যে নোংরামি করেছে আমার বাড়ির মেয়ের সাথে, আমাদের তিলোত্তমার সাথে যারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে যদি আজকে আমরা লড়াই করতে পারি, তাদেরকে যদি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে পারি, তাহলে আপনার আমার বাড়ির অন্য মেয়েগুলো নিরাপদে থাকবে, ওদের দিকে কেউ তাকাতে সাহস পাবে না। এটা মাথায় রাখবেন বন্ধুগণ। সময় হয়ে এসেছে, একটা এখন বার্নিং ইস্যু ওয়াকফ, তাই না? আর একটা বার্নিং ইস্যু আছে, কি বলুন তো? কি বলো? 26,000 চাকরি বাতিল হয়ে গেছে। ওয়াকফটাও বার্নিং ইস্যু, 26,000 চাকরি বাতিলটা হয়েছে, ওটাও বার্নিং ইস্যু। দুটো বিষয়ে অল্প অল্প কথা বলে শেষ করে দেবো। কারো অসুবিধে আছে ভাই? যারা শুনতে চান একটু হাত তুলুন তো, যারা শুনতে চান হাত তুলুন। মায়েরা শুনবেন তো নাকি? হাতটা একবার নাবান। আমি প্রথমে আসি 26,000 চাকরি বাতিল। আপনারা দেখছেন ওয়াকফের আন্দোলন নিয়ে বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় হিংসা হচ্ছে, দেখেছেন? এটা কি মানুষে করছে হিংসা? হ্যাঁ মানুষ। তারা কারা কারা কারা? হিন্দু মুসলমান? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। হে প্রকৃত হিন্দু, প্রকৃত মুসলমান কোনোদিন অন্যজনকে আঘাত করতে পারে না। যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে ইসলাম ধর্ম গ্রহণ করে, তারা কোনোদিনের জন্য অন্য মানুষকে আঘাত দিতে পারে না। যারা স্বামী বিবেকানন্দ দেখানো, রামকৃষ্ণের দেখানো, সারদা মায়ের দেখানো হিন্দু ধর্ম পালন করে, তারা অন্য ধর্মের মানুষকে কোনোদিন আঘাত দিতে পারে না, এটা আমার বিশ্বাস। তাহলে কারা করছে? সামনে ধর্মটা রেখেছে, পেছনে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ধর্মের বিভাজন করে কেউ ক্ষমতায় আসতে চাইছে, কেউ ধর্মের বিভাজন করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। সেই জন্য এই হিংসাটা হচ্ছে। দেখ, আমি আপনাদের বলি, 26,000 চাকরি বাতিল হয়েছে। কেন বাতিল হয়েছে? অন্যায় অবৈধ পন্থা অবলম্বন করে বেশ কিছু শিক্ষক সাজিয়ে, যারা অপদার্থ অকর্ম যারা, তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেমন ঢুকিয়েছে? যে যুক্ত অক্ষর বানান করতে পারে না, এমন মাল ছিল, ঢুকিয়ে দিয়েছে। এবার যারা আপনার আমার বাড়ির ছেলে, এখান থেকে কোনো মানুষ যদি কলাঘাটে যে কাজ করে, কতটা কষ্ট করে যেতে হবে? অনেক কষ্ট। তাহলে গেলে 300 থেকে 350 টাকা রোজ পাবে, তাই তো? এই হচ্ছে তো ভাই। হিন্দু মুসলমান নির্বিশেষে কাজ করে কষ্ট করে আপনার ছেলে মেয়েগুলোকে আপনারা পড়ালেন, ছেলে মেয়েগুলো উপযুক্ত হলো, মেধার ভিত্তিতে চাকরি, মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়েছে, পাস করেছে, রিটেনেও পাস করে গিয়েছে, ভাইভাতে পাস লিস্টে তার নাম নাই। আর আপনি কি দেখছেন? আপনারই পাড়ার অমুকের বড় লোকের দামাল ছেলে বা দামাল মেয়ে ওইসব বাদ দিয়ে সবসময় কলেজে গিয়ে ফুর্তি করতো, মদ গাঁজার ফোয়ারা উড়াতো, সে দেখুন চাকরি পেয়ে ঘুরে না কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছে। আর আপনার ছেলেটা মেধাযুক্ত, আপনার ছেলেটার চাকরিটা বাতিল হয়ে গেছে, মানে দেয়নি। এইটা যখন হয়, কিছু ছেলে মেয়ে মামলা করে, কলকাতায় মামলা করে, কলকাতার হাইকোর্ট বারবার রাজ্য সরকার, এসএসসি আর পর্ষদকে জানতে চায় যে এই যে 26,000-এর প্রায় 26,000-এর মধ্যে কতজন অবৈধ পন্থা অবলম্বন করে ঢুকেছে। অবৈধ পন্থা টাকাও হতে পারে আর নেতাদের সুপারিশও হতে পারে। তো সুপারিশের সংখ্যা খুব কম, মালের সংখ্যা বেশি ভাই। ও নেতার ছেলেকে ওরা ছাড়বে না, বলে তোরটা দেখে দেবো, যে বেশি টাকা দেবে ওকে আগে ঢুকিয়ে দেবে, কে বলে পরে তো হয়ে যাবে, তো চাপ নেই, দেখে দেবো, না বলবে না। যাক, তাহলে অবৈধ পন্থা অবলম্বন করে গিয়েছে। কলকাতা হাইকোর্ট বারবার রাজ্য সরকার, এসএসসি
পর্ষদকে বলেছে যে তথ্য দিন অ্যাকচুয়াল অবৈধ পন্থা অবলম্বন করে কতজন চাকরি পেয়েছে। দেয়নি। সিবিআই হয়েছে, সিবিআই খুঁজে খুঁজে 8,000 মতো বার করেছে। এই প্রায় 26,000-এর মধ্যে প্রায় 8,000 বার করেছে যারা অবৈধ পন্থা অবলম্বন করে। রাজ্য সরকার তথ্য দিয়েছে এই প্রায় 4,000-এর মতো, কম বেশি হতে পারে ভাই। এসএসসি প্রায় 6,000-এর মতো, আর পর্ষদ প্রায় 5,000-এর মতো অবৈধভাবে ঢুকেছে। আর সিবিআই বলছে 8,000। তাহলে ঘেটে ঘত ভাই, ঘেটে ঘত। সঠিক তথ্য কেউ দিতে পারলো না। বারবার কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত বারবার রাজ্যকে বলেছে, বারবার এসএসসিকে বলেছে, বারবার পর্ষদকে বলেছে যে সঠিক তথ্যটা দিন, কজন অবৈধভাবে, মানে আপনারা কজনকে ব্যাকডোর দিয়ে ঢুকিয়ে দিয়েছেন তার নামগুলো বলে দিন, ভালো করে অন্তত বেঁচে যাবে। কিন্তু এই রাজ্য সরকার সুচাতুরতার সাথে এমন তথ্য এরা দেয়নি, ভুলভাল তথ্য দিয়েছে। ফলে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে পুরো প্যানেলটাকে বাতিল করতে। আমরা কি দেখলাম, আপনার এলাকার যে মেধাযুক্ত ছেলে তারটাও বাতিল হয়ে গেল। এটা নিয়ে তো ভাই মার্কেট তো গরম হচ্ছে ভাই, এলাকা তো গরম হচ্ছে। কালকে তো 26,000-এর মধ্যে আমি মনে করি প্রায় 12-14,000, আমার ধারণা ভুল হতে পারে, যোগ্য শিক্ষক আছে। তারা যোগ্যতার ভিত্তিতে 10 পয়সা না দিয়ে চাকরি করছে, পরিবার পরিজনকে নিয়ে রাস্তায় নামতে পারে, বসতে পারে। তাহলে এলাকা উত্তপ্ত হতে পারে, সরকারকে জবাব দিতে হবে। সরকারের জবাব দেওয়ার কোনো জায়গা নাই, কেন এক গলা পর্যন্ত খেয়ে বসে আছে। যদি পৃথকীকরণ করে দিত যে এরা ডুপ্লিকেট ভাবে ঢুকেছে, এরা অরিজিনালি মেধার ভিত্তিতে, তাহলে যাদের কাছে মাল নিয়ে ডুপ্লিকেট করে ঢুকিয়েছে তারা ছেড়ে দেবে। যাকে টাকা দিয়েবে তাকে তো ধরবে গিয়ে, এই আমার চাকরি চলে গেছে টাকা ফেরত দে। সে টাকা কি আর আমাদের রাজ্যে আছে? ও টাকা আমাদের রাজ্যে নেই, টাকা চলে গেছে বাংলাদেশে। আমি প্রেস কনফারেন্স করব কয়েকদিনের মধ্যে, একটু ধৈর্য ধরুন। বাংলাদেশের প্রতিষ্ঠান চালাচ্ছে আমাদের কেউ, আমি বলবো সময়ের সাথে সাথে, ধৈর্য ধরুন। ওয়াকাপ নিয়ে গেঁড়াকল কি হচ্ছে সব আমি কম বেশি বলার চেষ্টা করব, সময়ের সাথে একটু ধৈর্য ধরুন। তো ইউক্রেনে টাকা চলে গেছে, হয়তো জার্মানিতে টাকা চলে গিয়েছে, আরব ওয়ার্ল্ডে টাকা চলে গেছে, ওখানে গিয়ে খাটছে টাকা। আর আপনার এলাকার পাতি নেতা যে টাকা তুলেছে সে কত পেয়েছে? 10-20 হাজার টাকা। এখন লোক আর 10-20 হাজার ভাববে, ওর হাতে তো দিয়েছে আসল মালটাই, ওকে তো কি করবে বুঝতে পারছেন তো? ওকে না কিছু করতে পারে, ওই জন্য এক নাগাড়ে বলছে তোরই ডুবছে ডুবুক, সবাইকে নিয়েই ডুববো। তাহলে এখন আর কে আসল কে নকল আর ধরা দিচ্ছে না, কোর্টের কাছেও ধরা দিল না, সব ডুবলো। এটা থেকে সরকার পরিত্রাণ পাওয়ার রাস্তা কোথায়? রাস্তা নাই সরকারের। সরকারকে জবাব দিতে হবে, কারণ কোর্ট বারবার বলছে, বলেছিল যে আসল এই পৃথকীকরণ করে দাও, যোগ্য অযোগ্য। সরকার জবাব দিতে পারেনি, উত্তর না দিতে পারে সবার বাতিল হয়েছে। সেই জন্য কি করতে হবে? হাতের কাছে জ্বলন্ত ইস্যু ওয়াকাফ, যেখানে মিটিং হচ্ছে, যেখানে মন হচ্ছে, যাও পুলিশকে দিয়ে 2-4 বার লাঠিচার্জ করিয়ে দাও। তারপরে জনতা ক্ষিপ্ত হবেই স্বাভাবিকভাবে, একটু আগুন টাগুন লাগাতে না পারলেও গোপনে গিয়ে আগুন লাগিয়ে দাও, ক্যামেরা ফ্যামেরা করে এখন হিন্দু মুসলমান করে দাও। মানুষ এখন হিন্দু মুসলমান টোপটা খুব ভালো করে খেতে পারে, স্বাভাবিকভাবে এমন ইমোশনালি ভিডিও বানিয়ে দেবে, এই মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, মসজিদ ভেঙে ফেললো, মুসলমানরা গর্জে উঠবে, কেন মসজিদ ভাঙলো, জবাব দিতে হবে। আর এমন ভিডিও বানিয়ে দেবে, এই মন্দির ভেঙে তছনছ করে দিল। স্বাভাবিকভাবে ধার্মিক হিন্দু ভাইরা মন্দির ভাঙার গে মানছি না, মানবো না। তাহলে আমার মাথা থেকে 26,000 চাকরি থেকে চলে আসলো কোথায় মাথায়? হিন্দু মুসলমানি। এটা সরকার চাইছে, আর বিজেপি ফিক ফিক করে হাসছে। শুভেন্দু অধিকারী কেন বলুন তো? শুভেন্দু অধিকারী ভালো করে জেনে গিয়েছে ওই হিন্দু হিন্দু করলে ওকে কেউ ভোট দেবে না। ওর কথা শুনে ওনার কথা শুনে বিশ্বাস করে কোনো হিন্দু ভোট দেবে না। কারণ যে 2016 সালে, 17 সালে, 18 সালে, ইভেন 19-20 সাল পর্যন্ত দিদিমণি করেছিল, আর এই কি বলে মুসলমান করেছিল। ও আজকে হিন্দুদের বড় রক্ষাকর্তা হয়ে উঠেছে, নিজের জন্য না, হিন্দুদের জন্য। হিন্দুরা ভালো বোঝে, তাই না? ও নিজের জন্য তখন হিন্দু সেজেছে। ও কালকে যদি এখানে সুযোগ না পায়, আবার দিবেন মাথায় আরবিয়ান জুব্বা লাগিয়ে, মাথায় পাগড়ি বেঁধে আরবিয়ান জুব্বা পরে ইয়া হাবিবি করবে।
ও হিন্দু ভাইরা ভালো জানে, বুঝতে পারছেন না? তো ওর দেখলেও শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করলে ভোট পাওয়া যাবে না, ইমোশনাল করতে হবে। এই হিন্দুদের মেরে ফেললো, ও হিন্দুদের মেরে ফেললো, ভুল ভাল ভিডিও ছেড়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ, বাংলাদেশের ভিডিও এখানে চালাচ্ছে। বুঝতে পেরেছেন? কারো খারাপ লাগছে নাকি? কেউ যদি শুভেন্দু বাবুর ভক্ত থেকে, তোকে কিচ্ছু করার নেই, আমার থাকতে পারে, দাদার অনুগামী থাকতে পারে, দিদির অনুগামী থাকতে পারে, আমার কিচ্ছু করার নেই ভাই। আমি একটু হক কথা বলবো, কারো যদি জলে কিচ্ছু করার নেই, দোকানে গিয়ে বাম কিনে লাগিয়ে নেবেন একটু। তবে অনুরোধ করব, বক্তব্য শুনুন, ঘরে গিয়ে বালিশ মাথায় দিয়ে একটু চিন্তা করবেন যে নওশাদ ভাইজান আসলো, যে কথাগুলো বলে গেল, ভুল কথা বললো কি ঠিক কথা বললো। তাহলে এখন ওয়াকাফ নিয়ে একটু হিংসা করিয়ে দাও, হিন্দু মুসলমান করিয়ে দাও, করালে কি হবে? মানুষ সেটা ভুলে যাবে, এখন ভোটের রাজনীতি হবে। বিজেপিও ফিক ফিক করে হাসছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা, ওইদিকে কালীঘাটও হাসছে। কি বলেন তো? বিভাজনের রাজনীতি হচ্ছে। যত বিভাজনের রাজনীতি হবে, এই দুটো দলের তত লাভ হবে। যত বিভাজনের রাজনীতি হবে, মানুষ তত ক্ষতিগ্রস্ত হবে, আর ওদের লাভ ততটা হবে। ওরা কি দেখছে? মুসলিম ভোট আলাদা হবে, হিন্দু ভোট আলাদা হবে, হিন্দু ভোট কিছু নিয়ে নেব দুজনের মধ্যে, আমরা সরকারে থাকবো, বিরোধীতে থাকবো, যতই অন্যায় করবো, চুরি ডাকাতি যাই করবো, আমাদের হয়ে বলার লোক পাবো না। এইটা তো ধান্দা ওদের। এবার আপনারা হিন্দু মুসলমান ডিসাইড করুন, এদের নোংরামির জবাব দেবেন না আমাদের মাথায় হিন্দু মুসলমান ঢুকিয়ে দিচ্ছে ওইটা নিয়ে পড়ে থাকবেন, এটা আপনাদের। এখন আমি এসে শেষে 2-5 মিনিট আছে, ওয়াকফ নিয়ে বলে ছেড়ে দেবো। আমরা ওয়াকফ আইনের বিরোধিতা কেন করছি আগে জানতে হবে। ওয়াকফ আইন যে নতুন করেছে অ্যামেন্ডমেন্ট, বেশ কিছু আইন করেছে যেটা সংবিধান বহির্ভূত। আর একটা কথা বলে দিই, ওয়াকফের এই আন্দোলনটা শুধু মুসলমানের আন্দোলন নয়, এটা ধর্মীয় আন্দোলন নয়। এই আন্দোলনটা করতে হবে আর্থসামাজিকভাবে, রাজনৈতিকভাবে, ধর্মনিরপেক্ষতার সাথে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এটা মাথায় রাখবেন। বিজেপিও চাইছে, তৃণমূলও চাইছে এটা ধর্মীয় আন্দোলন হোক, এটা মুসলমানদের সমস্যা নাই। সমস্যা কোথায়? জমিগুলোতে নজর পড়েছে কেন্দ্র সরকারের, ওর বন্ধু শিল্পপতিদেরকে দিতে হবে, এমনিভাবে দিতে পারবে না, আইন করিয়ে ওদেরকে দাও। ঠিক যেভাবে 2023 সালে আদিবাসীদের হাতে থাকা জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার ছিল, ওখান থেকে জঙ্গলের অধিকার খর্ব করেছে 2023 সালে একটা আইন নিয়ে এসে, জঙ্গলটা কিছুটা পরিমাণ কমিয়ে দিচ্ছে, অনেক কটা অ্যামেন্ডমেন্ট। মানে ওখানে এই মোদিজির, এই শুভেন্দু অধিকারীদের দলের যে বন্ধুগুলো আছে, ওরা রিসর্ট বানাবে, আমোদ প্রমোদের জায়গা করবে, ওই জন্য ডেফিনেশন অফ ফরেস্ট যেটা ছিল সেগুলোতে কিছু চেঞ্জেস নিয়ে এসেছে। তো এখন নজর পড়েছে ভালো ভালো জায়গাতে, সেই জায়গাগুলো কাদের? কম বেশি মুসলমানের আছে, হিন্দু দেবত্ব সম্পত্তি আছে, গির্জার সম্পত্তি আছে, চার্চের সম্পত্তি আছে, গুরুদুয়ারার সম্পত্তি আছে। প্রথম কাটতে হবে কাকে? মুসলিমকে, বড় শক্তিটাকে আগে মাথায় একটা করো। হিন্দু ভাইদের হয়তো লাস্টে ধরবে, আমি বলে যাচ্ছি, কথা মিলিয়ে নেবেন। দেবত্ব সম্পত্তি ওরা ছাড়বে না। তৃণমূল একটা চুনোপটি আঞ্চলিক দল, দেবত্ব সম্পত্তি যদি বিক্রি করে খেয়ে নিতে পারে, আপনি আমি কিচ্ছু করতে পারছি না ওদের, তাহলে বিজেপি এটা দেশ চালাচ্ছে, তারা ছেড়ে দেবে দেবত্ব সম্পত্তি? যাক, কেন আমরা বিরোধিতা করছি? বেশ কিছু আইনের পরিবর্তন নিয়ে এসেছে, ওয়াকফ সম্পত্তিটা তারা ধ্বংস করে দেবে, আর ভবিষ্যতে ওয়াকফ করার আর সেই জায়গাটাও রাখছে না। কেন জায়গা রাখছে না? আইনের মধ্যে বলা আছে আপনি কম করে 5 বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, তারপরেই আপনি দান করতে পারবেন। এবার প্র্যাকটিসিং মুসলিম কে? সার্টিফিকেটটা কে দেবে ভাই? আমি 5 বছর ধরে প্র্যাকটিসিং মুসলিম, এই সার্টিফিকেটটা কে দেবে? আমি যদি 5 বছর পরে গিয়ে আমি ডিস্ট্রিক্ট কালেক্টরকে বললাম যে স্যার আমি 5 বছর ধরে ইসলামে আছি, আমি অফ করতে চাই, কালেক্টর আমার মুখের দিকে তাকিয়ে বলবে আজকেই তো আপনি ফজরের নামাজ পড়ে আসেননি, বলে দিতে পারে তো? তাহলে এটা প্রমাণটা করতে পারবো? এই যে রমজান মাস গেল, আপনি 27টা রোজা রেখেছেন, বাকি রোজাগুলো ছেড়ে দিয়েছেন, কি করবেন আপনি? আপনার দাড়িটা ঠিকঠাক হয়নি, আপনার নামাজ পড়েছেন, কপালে দাগ কোথায় বলতে পারে তো? এই ধরনের উদ্ভট আইনের পরিবর্তন নিয়ে এসেছে, যেটা আগে ছিল না। এই জন্য আমরা বিরোধিতা করছি। অন্য ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আইন আছে। আমি আপনাদের বলে রাখি, একটা ভুল বুঝাচ্ছে আমাদের মধ্যে, হিন্দু মুসলমান ভাইদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে যে মুসলমানদের জন্য ওয়াকফ বোর্ড, হিন্দুদের জন্য কি? হিন্দুদের জন্য আছে কি টেম্পেল, দেবত্ব সম্পত্তি, টেম্পেল মন্দিরের জন্য আইন আলাদা আছে। দা উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ টেম্পেল অ্যাক্ট
1983 সালে তৈরি। এটা তো 1985 সালের লাস্ট প্রিন্সিপাল অ্যাক্ট তৈরি হয়েছে। তো এই জন্য আমরা বিরোধিতা করছি। ওই আইনে কি বলা আছে যে লিমিটেশন অ্যাক্ট একটা অর্ডিনারি আইন, 12 বছর ধরে এই জায়গায় যদি কেউ বসবাস করে, জায়গার মালিক নয় কিন্তু সত্তার মালিক হয়ে যায়। জানেন তো আপনারা, মামলা টামলা করলে এই জায়গা থেকে তুলতে পারে না। সেটা ইতিপূর্বে কোনো ধর্মীয় সম্পত্তির উপরে এরকম বসলে এটা প্রযোজ্য ছিল না। চাই আপনি গির্জার সম্পত্তির উপরে আপনি যতদিন বসে থাকুন না কেন তুলে দিতে পারে, ছিল, তুলে দেবে, এখনো আইন আছে। মন্দিরের সম্পত্তিতে বসেছেন তুলে দেবে, কিচ্ছু করতে পারবে না আইন, মানে সে কোর্টে গিয়েও কিছু করতে পারবে না। ওয়াকফ সম্পত্তিতে বসেছেন তুলে দিতে পারে। কিন্তু যখন নতুন সংশোধনী এনেছে, বলছে মুসলমানদের ভালো করছি, যদি মুসলমানদের ভালো করেন তাহলে ওটা তুলে দিলেন কেন? এখন যে আইন করেছে যে এই সম্পত্তির উপরে যদি ওয়াকফের উপরে বসে পড়ে এটা তুলে দিতে পারবে না, তাহলে মুসলমানদের উপকার করলো ভাই। আমার হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমার বার্তা, আপনারাই বলুন, যেটা সমস্ত রিলিজিয়াস এন্ডোমেন্টের ক্ষেত্রে এই লিমিটেশন একটা প্রযোজ্য ছিল না, এখন সেটা শুধু ওয়াকফের ক্ষেত্রে প্রযোজ্য হলো। এটা মুসলমানদের সাথে দ্বিচারিতা হলো না? আমার হিন্দু ভাইদের কাছে আমার বার্তা এটা, জিজ্ঞাসা করবেন তাদেরকে, তারাও বলবে এটা অন্যায় করেছে। আর কি কি অনেক আছে ভাই, সম্ভব নয়, আর 2-1 মিনিট সময় আছে ভাই। আর কি আছে? আগে ছিল এই ওয়াকফ কেউ দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত তার জেল হবে, আর এখন মোদিজি যে আইনটা করছেন বলছে মুসলমানদের ভালো করছি, ওয়াকফ দুর্নীতি করলে মাত্র 6 মাস জেল হবে। ভাই উপকার করলে এটা? আপনারাই বলুন। অনুরোধ করছি আপনাদের, যে ডাকবে ছুটে চলে যাবেন না, অনুরোধ, দুহাত জোর করে আপনাদের। আপনার পাড়াতে আপনি বসুন, আমার হিন্দু 4টে ভাইকে নিন, তাদের আপনারা বুঝতে পারলে কাউকে দিন, বাবু এই আইনটা কি আছে একটু পড়ে সবাইকে বোঝাও তো, আগে নিজে বুঝুন।